বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ থেকে সমাস। এখানে শিক্ষার্থীদের একটা ভীতি থাকে যে সমাস পড়তেই নাকি ছমাস, তাই তারা সহসা পড়ে না। আমরা চেষ্টা করব একটা ক্লাসের মধ্যেই কি করে সেটাকে যথাসম্ভব বোধগম্য করা যায়। এটা মোটামুটি একটা ধারণা একটা ক্লাসের মধ্যেই যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা মনোযোগ দেবে। নবম দশম বাংলা দ্বিতীয় পত্র সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সংক্ষেপণ বা মিলনও হতে পারে। আসলে সমাস জিনিসটা কি? দুই বা বহু পদকে এক পদীকরণের নামই হচ্ছে সমাস। দুই বা দুইয়ের বেশি পদকে যখন একটা পদে নিয়ে আসি তখনই সেটা হলো সমাস। যেমন উদাহরণস্বরূপ লিখেছি আমি, সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। এটি এখানে দুইটি তিনটি পদ আছে। সিংহ চিহ্নিত যে আসন, এক পদীকরণ করে সিংহাসন একটা পদে পরিণত হলো, এটি সমাস নির্ণীত হলো। সমাস নির্ণয়ের সুবিধার জন্য সমাস মূলত 6 প্রকার, কিন্তু এটি নির্ণয়ের সুবিধার জন্য ব্যাকরণবিদগণ 4টা শ্রেণীতে ভাগ করেছেন যাতে নির্ণয়টা সুবিধাজনক হয়। আমরা প্রথমেই খেয়াল করব উভয় পদের অর্থ প্রধান দ্বন্দ্ব সমাস। ভিন্ন পদের অর্থ প্রধান মানে পূর্বপদ পরপদ কোনোটিরই অর্থের প্রাধান্য থাকে না তখন সেটি বহুব্রীহি সমাস হয়। পূর্বপদের অর্থ প্রধান থাকে অব্যয়ভাব সমাসে, পরপদের অর্থ প্রধান থাকে দ্বিগু তৎপুরুষ কর্মধারয় সমাসে। এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই 4টা জিনিস খেয়াল রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে কিন্তু অ্যাট এ গ্লান্স একটা সমাসের একটা খসড়া ধারণা পাই আমরা। উভয় পদের অর্থ প্রধান দ্বন্দ্ব, ভিন্ন পদের অর্থ প্রধান মানে কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, সেটি বহুব্রীহি। পূর্ব পদের অর্থের প্রাধান্য পাই অব্যয়ভাব সমাসে, আর পরপদের অর্থের প্রাধান্য পাই দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে। এবার সমাস নির্ণয়ের জন্য যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি খেয়াল করি। আমরা এই যে একটা সমাস বাক্য লিখেছি, রাজা ও প্রজা, এটিকে বিশ্লেষণ করে পাই এই রাজা এটি পূর্বপদ, প্রজা এটি পরপদ বা উত্তরপদ। আর এই পূর্বপদ পরপদ মিলে দুটোকে একসাথে আমরা বলছি সমসমান পদ, অর্থাৎ যে কয় পদ মিলে সমাস হয় সেটি হলো সমসমান পদ। আর এই সমাসকে এই সমাসবদ্ধ পদগুলোকে যেটা দিয়ে যুক্ত করেছি আমরা ও এবং আর, এগুলো হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর আমরা সমাস নির্ণয় করে যে উত্তরটি পেলাম রাজা প্রজা একসাথে হয়ে গেল, সেটি হলো সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। এই ধারণাটুকু, এই আইডিয়াটুকু সমাস নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। এটুকু খেয়াল রাখতে পারলে সমাস আমাদের নির্ণয় করা সম্ভব। আমরা চলে আসি, সমাস মোট 6 প্রকার, কিন্তু ব্যাস বাক্যের বৈশিষ্ট্য এবং নির্ণয়ের সুবিধার জন্য এটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, সেটি আমরা আগেই বললাম। সেই অনুযায়ী আমরা এই প্রথম বিষয়টি আলোচনা করব যে উভয় পদের অর্থ প্রধান দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা কথা বলছি এখন। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস যখন সমস্ত পদে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস বেশ কয়েক প্রকার হতে পারে, 10-11 ভাগে বিভক্ত হয়েছে, সেটা আমরা আলোচনায় আনব। তার আগে খেয়াল করব যে দ্বন্দ্ব সমাস ব্যাস বাক্য রূপে যদি ও এবং আর থাকে তাহলে সেটি দ্বন্দ্ব সমাস হবে। তাহলে দ্বন্দ্ব সমাস চেনা বা বের করার নিয়ম আমি বলছি যে ব্যাস বাক্য রূপে ও এবং আর থাকবে এবং পূর্বপদ পরপদ উভয় পদেই একই বিভক্তি থাকবে। নাম্বার 3, পূর্বপদ পরপদ দুটোরই অর্থের প্রাধান্য থাকবে। এই 3টা ক্লু খেয়াল করলেই আমরা নিশ্চিত হয়ে যেতে পারি যে এটা দ্বন্দ্ব সমাস। আবার বলি, ও এবং আর ব্যাস বাক্য রূপে থাকবে এবং পূর্বপদ পরপদে একই বিভক্তি থাকবে
এবং পূর্বপদ পরপদ দুটিরই অর্থের প্রাধান্য থাকবে। এবার দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ দেখি। মিলনার্থক শব্দ যোগে আমরা যেমন মা বাপ, ভাই বোন কিংবা চা বিস্কিট, এগুলো মিলনার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। বিরোধাত্মক শব্দ যোগে যেমন দা কুমড়া, অহিনকুল মিলনার্থক শব্দ যোগে গঠিত। বিপরীতার্থক শব্দ যোগে যেমন জমা ও খরচ, উঁচু ও নিচু, পরস্পর দুটি পদ বিপরীত শব্দ হবে, পূর্বপদ থেকে পরপদ বিপরীত শব্দ হবে। অঙ্গবাচক শব্দ যোগে হাত পা, নাক ও কান, নাক কান ইত্যাদি। সমার্থক শব্দ যোগে যেমন হাট বাজার, দুটোর অর্থ প্রায় একই। প্রায় সমার্থক ও সহচর শব্দ যোগে যেমন কাপড় চোপড়। দুটি সর্বনাম যোগে, দুটি সর্বনাম যা, তা, যিনি, তিনি, যে, সে ইত্যাদি দুটি সর্বনাম যোগে গঠিত হতে পারে দ্বন্দ্ব সমাস। হতে পারে দুটি ক্রিয়া যোগে, আসা ও যাওয়া ক্রিয়াপদ দুটি। এবং হতে পারে বিশেষণ যোগে, ভালো ও মন্দ বিশেষণ যোগে। দুটি ক্রিয়া বিশেষণ যোগে, যেটা ক্রিয়ার গতি, প্রকৃতি, ভাব প্রকাশ করে, কিভাবে ক্রিয়া সংঘটিত হয়, ধীরে সুস্থে কিংবা আস্তে জোরে ইত্যাদি। অলোক দ্বন্দ্ব সমাস দুধে ভাতে, দেশে বিদেশে, যেটা বিভক্তি লোপ পায় না, থেকেই যায় সমস্ত পদেও। এবার আসি আমরা এই দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ নিয়ে আমরা কথা বললাম। এবার আসি আমরা ভিন্ন পদের অর্থ প্রধান। ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে, অর্থাৎ পূর্বপদ পরপদ। তাহলে যে সমাসে সমস্ত পদে পূর্বপদ পরপদ কোনটিরই অর্থের প্রাধান্য থাকে না, বরং নতুন একটি অর্থ প্রদান করে, তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। যেমন বলতে পারি 80তে 20, যার 80 20। তা 80 মানে হচ্ছে দাঁত, তাহলে যার দাঁতে বিষ আছে সেটাই 80 20 বলে আমরা ধরতে পারি। সেক্ষেত্রে মানুষের দাঁতে বিষ আছে, কুকুরের দাঁতে বিষ আছে, সাপের দাঁতে বিষ আছে, পিঁপড়ার দাঁতে বিষ আছে, অনেক প্রাণী দাঁতেই বিষ আছে। কিন্তু আমরা যখন 80 20 সমস্ত পদ পেলাম, তখন তার অর্থটা হচ্ছে সর্প বা সাপ, অর্থাৎ নতুন একটা অর্থ প্রদান করলো বললো এটি বহুব্রীহি সমাস। এবার আসি আমরা বহুব্রীহি সমাসের প্রকারভেদ। সমানাধিকরণ বহুব্রীহি, খোস মেজাজ যার, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ক্লু খেয়াল করতে পারি। সমানাধিকরণ বহুব্রীহি সেটি হয় যখন, এটা সব ক্ষেত্রে ঠিক হবে এটা নয়, 90% ক্ষেত্রেই যদি পূর্বপদ এবং পরপদের বিভক্তি একই হয় তাহলে সেটি সমানাধিকরণ বহুব্রীহি হবে। খোস মেজাজ যার, খোসেও যে বিভক্তি আছে মেজাজেও সেই বিভক্তি আছে। এবং এই বহুব্রীহি সমাসে যার কিংবা যাতে ব্যাসবাক্য রূপে থাকবে। এরপরে ব্যাধিকরণ বহুব্রীহি, একটিতে সপ্তমী অন্যটিতে প্রথমা বিভক্তি থাকে। 80তে 20, যার 80তে সপ্তমী, 20-এ প্রথমা বা শূন্য বিভক্তি, 80 20। এবার ব্যতিহার বহুব্রীহি, যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করা বোঝায়, যখন দুটি বিশেষ্য পদ একত্রিত হয়ে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করা যখন বোঝায়, অনেকটা ইংলিশের জেরান্ডের মতো। যেমন লাঠালাঠি, গুতোগুতি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, চুলে চুলে বা কেশ কেশ ধরে যে যুদ্ধ, কেশাকেশি ইত্যাদি। এরপরে আমরা আসি নয় বহুব্রীহি। ন জ্ঞান যার, অজ্ঞান। মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যবর্তী পদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমস্যা হয় সেটি মধ্যপদলোপী বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, বা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ। এবার আসি আমরা প্রত্যয়ন্ত বহুব্রীহিতে। একদিকে চোখ যার, অর্থাৎ প্রত্যয়ন্ত বহুব্রীহি কোনগুলো হবে? যখন দেখবো যে সমস্ত পদে আ কিংবা ই এইসব প্রত্যয়গুলো আছে, তো সমস্ত পদে এক চোখা আ প্রত্যয় যুক্ত আছে, সমস্ত পদে বলি হবে একদিকে চোখ যার, এক চোখা, সেটি হবে প্রত্যয়ন্ত বহুব্রীহি। অলোক বহুব্রীহি, যেখানে বিভক্তি লোপ পায় না, গায়ে পড়া গায়ে পড়া, এই সপ্তমী বিভক্তিটা রয়েই যাচ্ছে, এই জন্য এটি হবে অলোক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি, এক্ষেত্রে আমরা খেয়াল করব 10 গজ পরিমাণ যার, 10 গজি। এখানে দীর্ঘ সমাসের সাথে একটা সম্পর্ক আমাদের ভালো করে খেয়াল করতে হবে, নাহলে হয়তো একটু প্যাচ লেগে যেতে পারে। সংখ্যাবাচক বহুব্রীহি, যখন সংখ্যাবাচক শব্দ পূর্ব পদে থেকে সমাহার সমষ্টি না বুঝালে সেটি হবে সংখ্যাবাচক বহুব্রীহি, আবার সমাহার সমষ্টি বুঝালে হবে সেটি দ্বিগু সমাস। আরেকটি পার্থক্য আছে, সেটা হলো যে দ্বিগু সমাসের সমস্ত পদটা সবসময় বিশেষ্য পদ হয়ে থাকে, আর সংখ্যাবাচক বহুব্রীহিটি হয়ে থাকে বিশেষণ। এবার আমরা আসি নিপাতনে সিদ্ধ
বহুব্রীহি সমাস। নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ মানে যেই সমাসটি, বহুব্রীহি সমাসটি কোনো নির্দিষ্ট ব্যাকরণের নিয়ম নীতির অধীন নয়, নিয়ম নীতির বাইরে, ব্যতিক্রম ধর্মী, যেমন দুই দিক অবজার দ্বীপ, অন্তর্গত অবজার অন্তর্দ্বীপ, জীবিত জীবন থেকেও মৃত জীবন মৃত, পণ্ডিত হয়েও মূর্খ পণ্ডিত মূর্খ, এগুলো হচ্ছে নিপাতনে বহুব্রীহি সমাস। এই জায়গাটুকু ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সময়ই পরীক্ষায় নিপাতনে বহুব্রীহি সমাস থেকে প্রশ্ন এসে থাকে। এবার আসি আমরা, তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম উভয় পদের অর্থপ্রধান দ্বন্দ্ব সমাস, এরপরে আলোচনা করলাম কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, যেখানে ভিন্ন পদের অর্থ প্রদান করে, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। এবার আসি আমরা পূর্ব পদের অর্থপ্রধান। পূর্ব পদের অর্থপ্রধান একটি সমাস আছে, সেটি হচ্ছে অব্যয়ভাব সমাস। এই অব্যয়ভাব সমাস আমরা কি করে চিনব? যখন ব্যাসবাক্য রূপে দেখব সমীপে, বিপসা, অনতিক্রম্য, যথাযথা, পর্যন্ত, সাদৃশ্য, পশ্চাৎপদতা, ক্ষুদ্রতা ইত্যাদি বুঝালে এই অব্যয়ভাব সমাস হয়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পূর্বপদে অব্যয়ভাব সমাসে পূর্বপদে অব্যয় বা অব্যয়স্থানীয় পদ থাকে এবং সমস্ত পদে গিয়ে পূর্বপদেরই অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ তাহলে অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে। এক্ষেত্রে অব্যয়টি সরাসরি বসে না, এটি অব্যয়ের অর্থ বহন করে। অব্যয় স্থানীয় পদ উপ, অনু, পতি, ফি, বে, গড়, হা, এইসব শব্দাংশগুলো অব্যয়ের অর্থ বহন করে। যখন আমরা দেখব যে সমস্ত পদে এই উপ, অনু, পতি, ফি, বে, গড় এই অব্যয়গুলো যুক্ত হয়ে আছে উত্তরে গিয়ে, তখন সেটি হবে অব্যয়ভাব সমাস। যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এই উপ অব্যয়ের অর্থ বহন করেছে এবং সেটি প্রথমে যুক্ত আছে। তাহলে উপ, অনু, দিন দিন, প্রতিদিন, এই প্রতিটা অব্যয়, এই যখন এই অনু, পতি, বে, ফি, গড়, হা, এই নি এগুলো যখন যুক্ত থাকবে তখনই সেটা হবে অব্যয়ভাব সমাস, অর্থাৎ পূর্বপদের অর্থপ্রধান সমাস। আচ্ছা, এবার আমরা চলে আসি পরপদের অর্থপ্রধান সমাস। এখানে পরপদের অর্থপ্রধান আছে তিনটি সমাসে, একটি আছে তৎপুরুষ, দ্বিগু এবং কর্মধারয় সমাস। আমরা প্রথমেই আলোচনা করি পরপদের অর্থপ্রধান তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদের দ্বিতীয়াদি লোপে পরপদের যে সমাস অর্থের প্রাধান্য থেকে যে সমাস হয় সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। দ্বিতীয়াদি মানে দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী পর্যন্ত এটিকে আমরা বলি দ্বিতীয়াদি, মানে দ্বিতীয়া থেকে পরের গুলো। তাহলে দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করে সপ্তমী বিভক্তি লোপে পরপদের অর্থের প্রাধান্য থেকে যে সমাস হয় সেটিকে বলছি আমরা তৎপুরুষ সমাস। যেমন প্রকারভেদ আমরা লক্ষ্য করি। দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি লোপ পেলে তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো আমরা। যেমন সাহায্যকে প্রাপ্ত, সাহায্য প্রাপ্ত, পরলোককে গত, পরলোকগত ইত্যাদি। আবার ব্যক্তি অর্থে একটা স্থিতিকাল ব্যক্তি অর্থেও কি বোঝায়? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরকাল ব্যাপিয়া, রোগী চিররোগী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী চিরস্থায়ী ইত্যাদি। এরপরে আমরা আসি তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় বিভক্তি লোপ পেলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন সর্প দ্বারা দংশিত কিংবা বাদুর দ্বারা চোষা ইত্যাদি। আবার উন, হীন, কম এবং এইগুলো বুঝালেও যে এক দ্বারা কোন, এখন বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, পাঁচ দ্বারা কম, পাঁচ কম, এই উন, হীন, কম পদে পূর্বপদে থাকলেও সেটি তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আবার খেয়াল করি উপকরণ বাচকতা বুঝালেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, হীরক দ্বারা খচিত, হীরক খচিত ইত্যাদি। এরপরে আসি আমরা চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। যেমন দেবকে দত্ত, দেবদত্ত। আচ্ছা, এক্ষেত্রে একটু কথা বলার প্রয়োজন যে নিমিত্ত বোঝাতে নিমিত্তার্থেও কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হয়। যেমন বিয়ের নিমিত্তে পাগলা, কাজের উদ্দেশ্যে যাত্রা, বিদ্যার উদ্দেশ্যে আলয়, বিদ্যালয় ইত্যাদি। এবার আসি আমরা পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী বিভক্তি লোপ পেলে যে তৎপুরুষ সমাস হয় সেটি হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আমরা বলতে পারি বিদেশ হতে আগত, বিদেশ আগত। আবার এর চেয়ে অনুসর্গ, পঞ্চমী তৎপুরুষ সমাসে এর চেয়ে অনুসর্গের ব্যবহার হলেও কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। আবার আমি এবার আসি ষষ্ঠী তৎপুরুষ সমাসে। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন ধানের ক্ষেত, ধান ক্ষেত, জাহানের পোনা, জাহাপোনা ইত্যাদি। অলোক ষষ্ঠীতে আসি আমরা ঘোড়ার ডিম। এই
ঘোড়ার ডিমই সমস্ত পদেও ঘোড়ার ডিম, কোনো বিভক্তির লোপ পায়নি, বিভক্তির লোপ পায়নি বলে এটি অলোক ষষ্ঠী। এবার সপ্তমী তৎপুরুষ, যেমন সপ্তমী বিভক্তি একার, তাহলে গাছে মানে এ বা অন্তুষ্ট গাছে পাকা, গাছ পাকা সপ্তমী তৎপুরুষ সমাস। আবার এই সপ্তমী তৎপুরুষ সমাসে এর মধ্যে যদি অনুসর্গের ব্যবহার হয় তাহলেও সপ্তমী তৎপুরুষ সমাস হয়, যেমন বিশ্বের মধ্যে বিখ্যাত, বিশ্ববিখ্যাত। বা নয় তৎপুরুষ, না বা নি বাচক শব্দ থাকলে নয় তৎপুরুষ সমাস হয়, ন, আচার, অনাচার ইত্যাদি। এবার আসি উপপদ তৎপুরুষ। এখানে একটু কথা বোঝার বিষয় আছে, আমাদের বুঝতে হবে যে উপপদ তৎপুরুষ সমাস কখন হয় বা জিনিসটি কি। মানে উপপদ তৎপুরুষ সমাস হয় একটি উপপদ এবং একটি কৃদন্ত পদ যোগে। তাহলে উপপদ জিনিসটা কি আর কৃদন্ত পদ জিনিসটা কি? কৃদন্ত পদ হচ্ছে যেটি কৃত প্রত্যয় সাধিত পদটি হচ্ছে কৃদন্ত পদ, অর্থাৎ যেই শব্দটার গঠনে ক্রিয়ামূল আছে, যেটা দিয়ে কাজ বা যার রূটটুকু মূলটুকুতে ক্রিয়াপদ আছে, সেটি হলো কৃদন্ত পদ, যেটার কৃত প্রত্যয় হয়। এবং উপপদ কোনটিকে আমরা বলি? উপপদ হলো যে একটি মানে এমন একটা শব্দ যেটা উপসর্গ ভিন্ন অন্য কোনোভাবে গঠিত হয়েছে। আমরা যদি প্রধান শব্দটা বলি তাহলে এটি কিন্তু উপসর্গ দিয়ে গঠিত হয়েছে, প্র যোগ ধান, প্রোটা একটা উপসর্গ, তাহলে এটি কিন্তু উপপদ হবে না। আমরা বলছি উপসর্গ ভিন্ন অন্য কোনো উপায়ে যে শব্দটি গঠিত হয় সেটি হচ্ছে উপপদ। তাহলে একটা উপপদ এবং একটা কৃদন্ত পদ মিলে যে সমাস হয় সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যেমন জলে চরে যে জলচর, জল ধারণ করে যে জলধি, জল দান করে যে জলদ, যে পঙ্কে জন্মে যে যাহা পঙ্কজ, ছেলে ধরে যে ছেলে ধরা, পকেট মারে যে পকেট মার ইত্যাদি, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তৎপুরুষ সমাস থেকে বরাবরই পরীক্ষায় এসে থাকে, আমরা খেয়াল করব। এরপরে আমরা আসি অলোক তৎপুরুষ, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। তাহলে সমান পদেও ঘিয়ে ভাজা, সমস্ত পদেও ঘিয়ে ভাজা, বিভক্তি লোপ পায়নি, অটুট আছে বলে এটি হলো অলোক তৎপুরুষ সমাস। এবার চলে আসি আমরা, তাহলে পরপদের অর্থপ্রধান তিনটি সমাস আছে, এর মধ্যে একটি তৎপুরুষের আলোচনা আমরা শেষ করলাম। এবার চলে আসি দ্বিগু সমাস, সেটিও পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমরা আগেই বলেছি যে দ্বিগু সমাসের যখন সংখ্যাবাচক শব্দ পূর্বপদে থেকে সমাহার বা সমষ্টি বুঝাবে তখন সেটি হবে দ্বিগু সমাস। এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো যে সমস্ত পদটি হবে বিশেষ্য পদ। আমরা উদাহরণ হিসেবে 3 মাথার সমাহার, তেমাথা। কিন্তু আমরা যদি বলি 3 মাথা যার, তখন কিন্তু এটি সংখ্যাবাচক শব্দ পূর্বপদ হওয়ায় এবং সমাহার সমষ্টি না থাকার কারণে সেটি হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রী। খুব ভালো করে খেয়াল করতে হবে, সমাহার সমষ্টি বুঝালে দ্বিগু, সমাহার সমষ্টি না বুঝালে সেটি হবে সংখ্যাবাচক বহুব্রী। এবার আমরা আসি কর্মধারয় সমাসে। তাহলে বিশেষণ বা বিশেষণ ভাবপূর্ণ পদ, বিশেষ্য বা বিশেষ্য ভাবপূর্ণ পদের সাথে যে সমাস হয় সেটিকে আমরা বলে থাকি কর্মধারয় সমাস। আমাদের শিক্ষার্থীরা ইংলিশের ক্ষেত্রে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব খুব সহসাই চিনে যায়, কিন্তু বাংলায় কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ তাদের চিনতে, বাঙালি হিসেবে এটি চিনতে অসুবিধা হয়। কাজে এই সংজ্ঞাটা ওইভাবে বললে তাদের বোধগম্য অনেক সময় হয় না। আমরা খেয়াল রাখবো যে যিনি তিনি যাতে তাতে যখন ব্যাসবাক্য রূপ থাকবে তখন আমরা এটা ধরে নেব যেটা কর্মধারয় সমাস। যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছি নীল যে পদ্ম, নীল পদ্ম, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, এইভাবে আমরা কয়েকটি উদাহরণ দিয়েছি। এবং খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যে এই কর্মধারয় সমাস হচ্ছে 4 প্রকার। খুব সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা পার্থক্যগুলো খেয়াল করব। 4 প্রকারের মধ্যে প্রথমে আমরা বলি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের মধ্যবর্তী পদগুলো লোপ পেয়ে যায় সেটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা বলতে পারি সিংহ চিহ্নিত যে আসন, প্রথমে যেটি লিখেছি সিংহাসন, এবং হতে পারে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, এই মধ্যবর্তী পদগুলো লোপ পেয়েছে বলে সেটিকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
এরপরে আসি তাহলে 1 নাম্বার ভাগটি গেল 4টির মধ্যে। তাহলে কর্মধারয় সমাস হচ্ছে 4 প্রকার। প্রথমটিকে বললাম আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2 নাম্বার হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এখানে বইয়ের ভাষাটা আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়, আমরা সোজা করে খেয়াল রাখবো। যে বস্তু নিয়ে কথা বলা হচ্ছে তার সাধারণ গুণধর্ম যদি উল্লেখ করা থাকে, যেমন আমরা যদি বরফ বা তুষার নিয়ে কথা যদি বলি, তাহলে তার সাধারণ গুণধর্ম কি? সেটা হয় ঠান্ডা হবে, না হয় সাদা হবে। এটা তার সাধারণ গুণধর্ম বা বৈশিষ্ট্য। এই সাধারণ গুণধর্ম বা বৈশিষ্ট্য যদি উল্লেখ করা থাকে তাহলে সেটি হবে উপমান কর্মধারয় সমাস। আমরা উদাহরণ হিসেবে বলি তুষারের ন্যায় শীতল। তাহলে এই ঠান্ডা বা শীতলতাটা এই তুষার বা বরফের গুণধর্ম বা বৈশিষ্ট্য, এই গুণধর্ম বৈশিষ্ট্য উল্লেখ করা আছে বলেই সেটি হবে উপমান কর্মধারয় সমাস। এখন যদি আমি তুলনীয় বস্তু, তুল্য বস্তু, কার সাথে কার তুলনা করা হচ্ছে, এটা যদি প্যাচ লেগে যায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন চাঁদের নেই মুখ, আমি মুখকে চাঁদের সাথে তুলনা করছি নাকি চাঁদকে মুখের সাথে তুলনা করছি, আমাদের কারো কারো বুঝতে অসুবিধা হতে পারে। ওই জন্য আমরা সাধারণ বৈশিষ্ট্যটা খেয়াল করবো, যে যেই বস্তু নিয়ে কথা হচ্ছে তার গুণধর্ম, তার বৈশিষ্ট্যটা উল্লেখ করা থাকলে সেটি হবে উপমান কর্মধারয় সমাস। আর যদি উল্লেখিত না থাকে তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। যে আমরা উদাহরণস্বরূপ বলি যে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। তো তাহলে মুখ চন্দ্র, এই ন্যায় শব্দটা প্রথম পরে থাকার কারণে এটি উপমিত কর্মধারয় সমাস। এবং পুরুষ সিংহের ন্যায়, এখন পুরুষ সিংহের ন্যায় বলবান, তেজস্বী, হিংস্র, এই শব্দটি মানে গুণ বৈশিষ্ট্যটা উল্লেখ করা নাই, এই জন্য এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যখন গুণধর্ম উল্লেখ করা থাকবে তখন হবে উপমান, গুণধর্ম উল্লেখ না থাকলে উপমিত। তাই বলে গুণধর্ম নেই সেটা না, কিন্তু আছে, কিন্তু এটা লুকায়িত আছে, উজ্জ্ব আছে। তো যেটাতে উজ্জ্ব থাকবে গুণধর্ম সেটি হবে উপমিত, আর যদি গুণধর্ম উল্লেখ করা থাকে তাহলে সেটা হবে উপমান। আরও একটি বৈশিষ্ট্য আমরা খেয়াল করব বা ক্লু খেয়াল করব, সেটা হলো যে উপমান কর্মধারয় সমাসে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ 99% ক্ষেত্রেই ন্যায় শব্দটি সবার পরে থাকে। যে আমরা বললাম পুরুষ সিংহের ন্যায়, ন্যায়টি পরে আছে, তো ন্যায় পরে থাকলে উপমিত কর্মধারয় সমাস হবে। আবার এই পুরুষ সিংহের ন্যায় বলবান, তেজস্বী, হিংস্র, এই গুণধর্মটা উল্লেখ নাই, সেই জন্যও আবার সেটি উপমিত কর্মধারয় সমাস। এবার চলে আসি আমরা রূপক কর্মধারয় সমাস। এই রূপ শব্দটি উল্লেখ থাকলে সেটি রূপক কর্মধারয় সমাস হয়। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, অভেদ কল্পনা করে যে সমাস হয়, অভিন্ন কল্পনা করে, তাহলে বিষাদ রূপ সিন্ধু। অর্থাৎ আমি সংক্ষেপে বলতে গেলে এই রূপ শব্দটা যেখানে থাকবে সেটিই হবে রূপক কর্মধারয় সমাস, যদি ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, ভবরূপ নদী, ভবনদী, শোকরূপ অনল, শোকানল ইত্যাদি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটিও খুব গুরুত্ব বহন করে। এই পড়লাম আমরা 6 প্রকার মূল সমাস, এবং এর সাথে রয়েছে অপ্রধান কিছু সমাস। এর মধ্যে অপ্রধান সমাসের মধ্যে একটি চলে আসছে, সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। হয়তো বইয়ে উল্লিখিত নেই, সুপসুপা সমাস আছে, কিংবা হয়তো ইত্যাদি অর্থক দ্বন্দ্ব আছে, বহুপদী দ্বন্দ্ব আছে, সেগুলো নেই বলে আমরা আলোচনায় আনলাম না। এখন অপ্রধান সমাসের মধ্যে দুটি যেটি তোমাদের বইয়ে উল্লেখ আছে, এটা প্রাদি সমাস এবং নিত্য সমাস। এটি অত্যন্ত গুরুত্ব বহন করে, পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই এখান থেকে এসে থাকে। প্রাদি সমাস যখন যদি প্রপরা কিংবা প্রতি, অনু ইত্যাদি উপসর্গ যুক্ত হয়ে যে সমাসগুলো হয় সেগুলোকে আমরা প্রাদি সমাস বলি। যেমন বলতে পারি প্রকৃষ্ট রূপে ভাত, প্রভাত, প্রকৃষ্ট রূপে হার, প্রহার ইত্যাদি। এবার আমরা আসি নিত্য সমাস। যে সমাসগুলো সমাসবদ্ধ করার প্রয়োজন পড়ে না, সমাসগুলো নিত্য সমাসবদ্ধই থাকে, যাকে নতুন করে সমাসবদ্ধ করতে হয় না, সেগুলোই হচ্ছে নিত্য সমাস। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গৃহ, গৃহান্তর, অন্য দেশ, দেশান্তর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনায় আজকের মতো ইতি টানছি, আমাদের সংক্ষিপ্ত আলোচনা। সবাই তোমরা ভালো থাকবে। আমি মনে করি যদি ভালো করে এটি দেখা হয়, শোনা হয়, তাহলে একটা খসড়া একটা ধারণা পাওয়া যাবে সমাজ সম্বন্ধে, ভীতিটা অন্তত থাকবে না। আশা করি তোমরা সবই পারবে যদি একবার পড়ে দেখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, নিরাপদে থাকবে।